আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মারুফ। আজকে আপনাদের সামনে সমকোণী ত্রিভুজ নিয়ে কিছু আলোচনা করব। আপনারা ইতিমধ্যেই জানেন যে বিসিএস প্রিলিমিনারিতে গণিত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তার মধ্যে জ্যামিতির কিছু পার্ট প্রতি বছরই আসে এবং সেখান থেকে খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক সমকোণী ত্রিভুজ সংক্রান্ত কিছু প্রশ্ন। ত্রিভুজ নিয়ে যদি একটা প্রশ্ন আসে সেটা সমকোণী ত্রিভুজ থেকে হওয়ার সম্ভাবনাটা সবসময় বেশি থাকে এবং প্রতি বছরই এই টপিক থেকে প্রশ্ন আসে। তো এই বিষয়টা নিয়েই সংক্ষেপে সমকোণী ত্রিভুজ বিষয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেটা খুব সহজে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। মানে মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে কিছু আমাদের সংখ্যা মনে রাখতে হবে, তাহলে আমরা আসলে এই ধরনের প্রবলেম গুলা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। তো আমরা আর কথা না বাড়িয়ে মেইন আলোচনায় চলে যাই। প্রথমেই সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করার আগে জাস্ট তিন ধরনের যে ত্রিভুজ আছে এই বিষয়টা একটু আপনাদের সামনে আলোকপাত করতে চাই। আপনারা সকলেই জানেন যে কোণের উপর ভিত্তি করে ত্রিভুজগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো সূক্ষ্মকোণী, যেটার তিনটি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ প্রত্যেকটা কোণই, যদি তিনটা কোণকে আমি এ বি সি দ্বারা ডিনোট করি, প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। 90 ডিগ্রির থেকে ছোট যে কোনো কোণকে সূক্ষ্মকোণ বলে, আপনারা অবশ্যই জানেন। তাহলে স্থূলকোণী কোণটা, যে কোনো একটা কোণ হবে 90 ডিগ্রি চাইতে বড়, যেমন চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি 120 ডিগ্রি। তো যে কোনো একটা কোণ, অর্থাৎ এখানে কোণ বি, এটা হলো 90 ডিগ্রির চাইতে বড়, আর বাকিগুলা কিন্তু 90 ডিগ্রি চাইতে ছোট হবে। বাকিগুলো অবশ্যই 90 ডিগ্রি চাইতে ছোট হবে, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি একটা কোণ যদি 90 চেয়ে বড় হয়ে যায়, বাকি দুইটা মিলে অবশ্যই 90 চেয়ে ছোট হবে। তো স্থূলকোণী ত্রিভুজে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি চাইতে বড় হয়, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা কোণ এক্স্যাক্টলি 90 ডিগ্রি হবে। এখানে বি কোণটা 90 ডিগ্রি দেখা যাচ্ছে, তাহলে বাকি দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তাহলে এইটা হচ্ছে যে এই তিন ধরনের ত্রিভুজের একেবারে বেসিক সংজ্ঞাটা। স্থূলকোণী আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র একটা কোণ 90 ডিগ্রি সমান স্থূলকোণীর ক্ষেত্রে বড়, কিন্তু সূক্ষ্মকোণের ক্ষেত্রে কিন্তু তিনটা কোণই আমার ছোট হইতে হবে। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করার পরে আমরা আরো দুই ধরনের ত্রিভুজ একটু দেখে আসি। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, সমবাহু ত্রিভুজে কি হয়, তিনটা বাহুই সমান থাকে এবং তিনটা কোণই সমান থাকে। তিনটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, 3 6 18, দ্যাট ইজ 180 ডিগ্রি। আর সমবাহু ত্রিভুজের যদি একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপরে আমি একটা মধ্যমা টানি, তাহলে সেটা কি করে, সেটা এই বিপরীত বাহুর উপরে একেবারে লম্ব হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। তখন আমরা এই সমবাহু ত্রিভুজকে দ্বিখণ্ডিত করলে আমরা প্রত্যেকটা ভাগকে একটা করে সমকোণী ত্রিভুজ আকারে চিন্তা করতে পারি। এই বিষয়টা জাস্ট আমি পরবর্তীতে আসবো, এই কারণে শুরুতে আপনাদেরকে একটু ইনসাইট দিয়ে রাখলাম যে সমবাহু ত্রিভুজকে দুই ভাগে ভাগ করলে দুই দিকে দুইটা কি হয়, সমকোণী ত্রিভুজ তৈরি হয়। আর আরেকটা ত্রিভুজ আছে যেটা আমাদের মাঝে মাঝে কাজে লাগে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে হচ্ছে যে আমার দুইটা বাহু সমান থাকবে, তিনটা বাহুই সমান নয়, এই বাহু আর এই বাহুটা সমান, এটা ডিফারেন্ট কোন একটা লেন্থের। তো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও যদি আমি মধ্যমা টানি, তাহলে এই তৃতীয় বাহুর উপরে এইটা লম্ব হয় এবং এই সমদ্বিবাহু ত্রিভুজটাও দুইটা ভাগে বিভক্ত হয়, দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়। অর্থাৎ আমি যদি এটাকে এ বি সি ডি বলি, তাহলে দুই দিকে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এবং এই দুইটা সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা অ্যাঙ্গেল সেম হয়, অর্থাৎ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। কত ডিগ্রি সেটা নট নেসেসারি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেল ছিল 60 ডিগ্রি, কিন্তু সমদ্বিবাহুর ক্ষেত্রে যে এই দুটো যে 60 হবে নট নেসেসারি, কিন্তু যেটাই হোক না কেন এটা যদি 45 হয় তাহলে এটাও কি হবে, 45 হবে। এটা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল হবে, 180 মিলাইতে যা লাগে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও যদি আমি একটা মধ্যমা টানি, এটা আসলে দুইটা সমকোণী ত্রিভুজে ভাগ করে। তো এখন আমি মূল আলোচনায় চলে যাই যে সমকোণী ত্রিভুজ, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়।
তো সমকোণী ত্রিভুজের কথা বললেই আমাদের শুরুতেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য আপনারা সবাই জানেন। আপনারা যারা লাইভ সেশনে আছেন তারা একটু কমেন্ট করে লিখতে পারেন পিথাগোরাসের উপপাদ্যটা, তাহলে একটু চর্চা হবে আপনাদের। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি, যে যদি আমি এই বাহুকে সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বকে যদি বর্গ করি তাহলে এটা হচ্ছে অতিভুজের স্কয়ারের সমান। দ্যাট ইজ এটাকে যদি আমি বলি ভূমি বিসি, এটাকে যদি আমি বলি লম্ব, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু হলো অতিভুজ স্কয়ার। এটা একেবারে ছোটবেলার একটা উপপাদ্য, আমরা সবাই এটা জানি। তো এই প্রপার্টিটাকে ইউজ করে মূলত আমাদের বিশেষ প্রিলিমিনারিতে প্রশ্নগুলো আসে, মূলত এই পিথাগোরাসের উপপাদ্যের এই ধর্মটাকে ইউজ করে। তো এখানে একটা বিষয় আছে যে কোনটাকে লম্ব বলবো আর কোনটাকে ভূমি বলবো। তো সাধারণত আমরা যেটা নিচে থাকে যে বাহুটা সেটাকে ভূমি বলি এবং তার সাথে লম্ব যেটা সেটাকে লম্ব বলি। এটা উল্টাটাও বলা সঠিক, এটাকে আমি চাইলে ভূমি বলতে পারি, এটাকে আমি চাইলে লম্ব বলতে পারি। তো এটা ত্রিকোণমিতির ক্ষেত্রে আবার আমাদের ডিফাইন করে নিতে হয়। তো আজকের আলোচনায় আমাদের যে কোনো একটাকে আমি লম্ব বা যে কোনো একটাকে আমি ভূমি ধরতে পারবো, কোনো অসুবিধা নেই। তো যদি একেবারে খুব সিম্পল কিছু প্রবলেম আমরা দেখি সমকোণী ত্রিভুজ সংক্রান্ত, যে সমকোণী একটা প্রবলেম এরকম যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যদি 3 ও 4 সেন্টিমিটার হয় তাহলে এর অতিভুজের মান কত। দ্যাট ইজ এখানে ত্রিভুজটা যদি আমি বলি সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটাকে যদি আমি, একটা হচ্ছে 3 আর একটা 4, তাহলে অতিভুজের মান কত। এটা খুবই সহজ, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। দ্যাট ইজ 9 আর 16 25 হয়, আপনারা সবাই জানেন। এটা হলো 5 স্কয়ার। এই 3 4 5 এর এই সম্পর্কটা আপনারা ছোট থেকে আশা করি জানেন, মনে না থাকলে আবার একটু মনে করে নেন যে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি 3 হয় আর একটা 4 হয় তাহলে অবশ্যই অতিভুজটা হবে 5। এটা একেবারে আপনাদের মুখস্থ করে ফেলতে হবে যে 3 4 5। ঠিক আছে, যদি একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য এরকম হয় যে একটা 3 একটা 4 একটা 5, তাহলে সেই ত্রিভুজটা অবশ্যই কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে পরের প্রশ্নে যদি যাই, এখানে বলছে একটা সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার এবং উচ্চতা 5 মিটার, তাহলে অতিভুজ ভূমি অপেক্ষা কত মিটার বেশি। মানে এখানেও আগের প্রশ্নের মতোই, জাস্ট আমার অতিভুজটা বের করতে হবে। এখানে একটু মানে ভ্যালুগুলো ডিফারেন্ট। এখানে বলেছে ভূমি হচ্ছে 12 মিটার, অর্থাৎ ভূমি 12 মিটার উচ্চতা 5 মিটার। যদিও চিত্রটা একটু উল্টা হয়ে গেছে, সমস্যা নাই। আমরা যেহেতু আমি বলছি যে কোনোটাকে ভূমি উচ্চতা বলতে পারি, আমরা এটাকে 12 বলতে পারি, এটাকে 5 বলতে পারি। বলছে যে অতিভুজ ভূমি অপেক্ষা কত মিটার বেশি। দ্যাট ইজ এটা হলো আমার অতিভুজ। তাহলে অতিভুজটা কত আমরা আগে বের করে নিব। তাহলে আমাদের অতিভুজ এখানে কত আসতেছে, √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটা কত হয় 144 আর 25, দ্যাট ইজ 169। আপনারা অবশ্যই জানেন যে √169 মানে হলো 13, অর্থাৎ 5 12 আর 13 মধ্যে আরেকটা সম্পর্ক। একটু আগে যেটা আমরা বললাম 3 4 5, একই রকম আরেকটা সমকোণী ত্রিভুজ হচ্ছে 5 12 13, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের যদি ভূমি আর লম্ব 5 আর 12 হয় তাহলে তার অতিভুজটা হবে হচ্ছে 13। এটা আরেকটা সংখ্যা, এটাও মনে রাখতে হবে, 5 12 13। তাহলে আমাদের প্রশ্নটা ছিল অতিভুজ ভূমি অপেক্ষা কত মিটার বেশি। দ্যাট ইজ ভূমি যেহেতু আমাদের 12 আর অতিভুজ 13, তাহলে কতটুকু বেশি এটা তো আমরা বের করে ফেলতেই পারি। 13 মাইনাস 12 দ্যাট ইজ 1। মানে এই জন্য আমার প্রশ্নটা একটু খেয়াল করতে হবে যে আমি হয়তো অপশনে 13 আছে, আমি 13 অ্যান্সার দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না, কারণ প্রশ্নে চেয়েছে কতটুকু বেশি, তাহলে অ্যান্সার হবে আসলে 1। এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। তো আমরা অলরেডি দুইটা সংখ্যা জেনে গেছি, একটা হলো 3 4 5 আর একটা হলো 5 12 13। এরকম আরো কিছু আমরা জানবো, তাহলে আমাদের পরীক্ষার প্রশ্নে প্রবলেমগুলো সলভ করা অনেক সহজ হবে। এখানে বলছে কোন একটা ত্রিভুজের দুইটা বাহু হচ্ছে 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। তো স্বাভাবিকভাবেই
আমরা এভাবে চিন্তা করতে পারি, দুইটা বাহু 4 এবং 5, কোন দুইটা বলে নাই, আমরা ধরে নিলাম এটা 4 এটা 5। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কত, কত হলে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে? তার মানে কি, এটা কি যদি আমি সমকোণী হিসেবে চিন্তা করতে চাই তাহলে অবশ্যই আমাকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যদি এই বাহুটার নাম দিই আমি x, তাহলে x স্কয়ার শুড বি ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট ইজ √41। সরি, এটা সরাসরি x ইকুয়াল √41। অপশনে আছে, অপশনে কিন্তু √41 মানে কত হবে, যেহেতু 6 6 36, তার মানে 6 পয়েন্ট সামথিং, অপশনে কিন্তু 9। তাহলে এটা আসলে কি হলো? তো এখানে আমাদের আসলে যদি আমরা একটু আগে আমরা যে সংখ্যাগুলো দেখলাম, দেখেন 3 4 5, এইটা অনুযায়ী যদি একটু চিন্তা করি, দেখেন এখানে অলরেডি কিন্তু 4 আর 5 আছে। তাহলে সমকোণী ত্রিভুজ হতে গেলে আর কি লাগে? আরটা লাগে হলো 3। তাহলে আমরা তো 3 পেলাম না। এখন এখানে বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু বলে দেয়নি যে কোন দুটি বাহু 4 এবং 5, বলেনি কিন্তু যে লম্ব এবং ভূমি 4 এবং 5, এটা কিন্তু বলে নাই, আমরা আরবিট্রারিলি ধরে নিছি। হ্যাঁ, তো আসলে এখানে যেহেতু এটা অপশনে নাই কিন্তু অপশনে 3 আছে, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে 5 যদি বড় বাহু হয়, এটাকে যদি অতিভুজ চিন্তা করি আর এটাকে যদি লম্ব চিন্তা করি, তাহলে আমার অ্যান্সারটা এরকমও তো হতে পারতো, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, দ্যাট ইজ 3। অর্থাৎ কোন দুইটা বাহু দেয়া আছে সেটা যেহেতু আমাদের বলা নাই, তাহলে আমরা আরবিট্রারিলি তো ধরলে হবে না। হ্যাঁ, তাহলে যেটা আমাদের অপশনের সাথে মিলবে সেভাবে আমাকে চিন্তা করতে হবে। দ্যাট ইজ একটা 5 দেয়া আছে, একটা 4 দেয়া আছে, তাহলে আরেকটা হবে হচ্ছে আমার এরকম, তাহলে আরেকটা হবে 3। তো এটা বের করার জন্য এখন দেখেন, যদি আমি এই 3 4 5 সংখ্যার বিষয়টা যদি আমার মাথায় না থাকে, আমি কিন্তু এভাবে করে ফেলতে পারি, এভাবে করে দেখবো যে উত্তর মিলতেছে না। আমার প্রিলিতে তো স্বাভাবিকভাবেই সময় অনেক কম থাকে, দেখা যাবে যে অনেক সময় নষ্ট হবে। কিন্তু 3 4 5 এই বিষয়টা যদি আমার মাথায় গাঁথা থাকে, তাহলে কিন্তু এই ভুলটা হওয়ার চান্স কম থাকবে। যেহেতু দুইটা বাহু 4 এবং 5 আছে, তাহলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হইতে গেলে তো আর 3 হলেই হয়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য আমাদের এই সংখ্যাগুলো 3 4 5 আর আরেকটা হচ্ছে 5 12 13, এই দুইটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, আরো দুই একটা প্রবলেম একটু দেখি যে বিষয়টা আসলে কিভাবে কাজ করে। যে কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে তা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? তো ওই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা পেয়ে গেছি, 3 4 5 যেহেতু আছে, তাহলে এইটা দিয়ে সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব। বাকিগুলো আমাদের আসলে আর চেক করার খুব একটা প্রয়োজন নেই, কারণ যেহেতু একটাই সঠিক উত্তর থাকে, তাহলে 3 4 5। তারপরে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন যে এখানে 4 আর 5 স্কয়ার করে দেখতে পারেন 6 স্কয়ার হয় কিনা, এটাও চেক করতে পারেন, এটাও চেক করতে পারেন। কিন্তু যেহেতু আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে অলরেডি 3 4 5, সুতরাং আমাদের অ্যান্সার হবে এইটা। সমকোণী ত্রিভুজ মানেই 3 4 5 অথবা 5 12 13 অথবা এই ধরনের আরো কিছু রেশিও, সেটা আমরা একটু পরেই দেখব। এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে 17 সেন্টিমিটার 15 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। তার মানে তারা বলছে যেখানে তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, একটার দৈর্ঘ্য 8, একটার দৈর্ঘ্য 15, আরেকটার দৈর্ঘ্য 17। তাহলে এরকম দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট যদি একটা ত্রিভুজ হয়, তাহলে সেই ত্রিভুজটা কেমন হবে? সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী নাকি স্থূলকোণী? তো এরকম প্রশ্ন যদি আসে, আমরা শুরুতেই চেক করব, মানে সমকোণী চেক করাটা সহজ, কারণ সমকোণী চেক করার জন্য আমার কি আছে, পিথাগোরাসের উপপাদ্য আছে। কিন্তু সমবাহু, সমদ্বিবাহু, স্থূলকোণী এগুলা চেক করাটা কিন্তু একটু কঠিন। সমদ্বিবাহু অবশ্যই হবে না, কারণ সমদ্বিবাহু মানে কি, দুইটাতে আমার দুইটা বাহু সমান হইতে হবে, এখানে কোনোটাই সমান নয়, সো সমদ্বিবাহু হওয়ার কোনো সুযোগ নেই। সমবাহু হইতে গেলে তিনটাই সমান হতে হবে, এটা হওয়ারও কোনো সুযোগ নেই। এখন একটা হইতে পারে সমকোণী, আর একটা হইতে পারে স্থূলকোণী। তো যেহেতু সমকোণীর জন্য আমার পিথাগোরাসটা আছে, এটা আমরা আগে অ্যাপ্লাই করে দেখবো যে মিলে কিনা। যদি মিলে তাহলে সমকোণী, আর না মিললে সেটা কি, স্থূলকোণী। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করে দেখি, যেখানে 8 স্কয়ার আর 15 স্কয়ার যোগ করলে কত হয়। তাহলে 8 স্কয়ার হলো 64 আর 15 স্কয়ার হলো 225। তো এই দুইটার যোগফলটা তাহলে কত দাঁড়াচ্ছে, 289।
তো এই 289 কে যদি আমি রুট করি তাহলে আমি পাবো হচ্ছে 17। দ্যাট ইজ 289 মানে হচ্ছে 17 স্কোয়ার। তাহলে কি দাঁড়াইলো 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার। তার মানে আমার পিথাগোরাসের উপপাদ্যটা মিলে গেছে। ফলে তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তো তাহলে আমরা আরেকটা রেশিও পাইলাম 8, 15 এবং 17। এটাও মনে রাখেন 8, 15, 17। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম আরো কতগুলো আছে, আরো কতগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, যেগুলো দিয়েছি এগুলো কিন্তু সবই বিগত বছর কোনো না কোনো প্রিলিতে আসা প্রশ্ন, ঠিক আছে। তো এগুলো পরীক্ষার হলে করতে গেলে আমাদের কিন্তু একটা ভালো টাইম কনজিউম হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে 3, 4, 5টা সহজ হলেও 5, 12, 13 এরপরে 8, 15, 17 এগুলো স্কোয়ার করে বের করা, হিসাব নিকাশ করা, যেহেতু ক্যালকুলেটর থাকে না, বেশ সময় সাপেক্ষ। ফলে এই রেশিও গুলো আমাদের মুখস্থ থাকলে এটা ভালো হবে। তো কিন্তু এরকম কতগুলো আসলে আমরা মুখস্থ করব, তাই না? এটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াতে পারে। তো আমরা একটু দেখি এরকম যে রেশিও গুলা থাকে যে 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17 আমরা যেগুলো অলরেডি দেখছি, এগুলাকে বলা হয় পিথাগোরাসের ত্রয়ী। মানে এই দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজগুলো একটা করে কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। তো এরকম আরো আছে 7, 24, 25, 9। দেখেন বিজোড় সংখ্যাগুলো দেখছেন 3, এরপরে 5 দিয়ে একটা আছে, 7 দিয়ে একটা আছে, 9 দিয়ে একটা আছে, 11 দিয়ে একটা আছে, 13 দিয়ে আছে, 15 দিয়ে আছে। এরকম চাইলে আপনি 17, 19, 21 সবকিছু দিয়ে বের করতে পারবেন, কিন্তু আমাদের এত লাগবে না। কিন্তু এটা কিভাবে আসলো এই বিষয়টা আমরা একটু দেখব। একটা একটু ব্যতিক্রম আছে, এগুলো সবই বিজোড় দিয়ে শুরু হলেও এটা আবার জোড় দিয়ে শুরু, এটা একটু ব্যতিক্রম। তো আমরা একটু এই বিজোড় ত্রয়ীগুলা কিভাবে আসছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। এটা আপনাদের পরীক্ষার হলে অঙ্ক করার সময় কাজে লাগবে না, কিন্তু কনসেপ্টটা জানা থাকলে যদি কখনো জটিল কোনো প্রশ্ন চলে আসে আপনারা খুব ইজিলি অ্যান্সারটা করে ফেলতে পারবেন। সেই কনসেপ্টটা একটু এখন বলার চেষ্টা করব। ধরেন আপনি একটা সুন্দর একটা রুমে বসে আছেন, যে রুমটাতে অনেক ছোট ছোট টাইলস মেঝেতে আছে। তো আপনি একেবারে কোণার যে টাইলসটা সেটা আপনি দেখতেছেন, এটা হলো সেই কোণার টাইলসটা। এখন এর সাথে যদি তার 3 দিকে 3টা টাইলস আপনি যুক্ত করে দেন তাহলে কত হলো 1, আর নতুন 3টা টাইলস যুক্ত করেছেন, তাহলে বিষয়টা কত দাঁড়াইলো 1 + 3 = 4। এই 4 আসলে কি একটা বর্গক্ষেত্র হয়েছে না, এটা আসলে 2 স্কয়ার, ঠিক আছে। এরপরে যদি এইটার উপরে এরকম কয়েকটা এভাবে আরেকটা বর্গ যদি পূর্ণ করেন তাহলে কিরকম দাঁড়াবে, তাহলে এবার হলো 1 + 3 + এটা হলো 5, এটা কি দাঁড়াইলো, এটা আসলে একটা 9 হয়েছে, দ্যাট ইজ 3 স্কয়ার, তাই না? আরেকটা বর্গ হয়েছে না 3 স্কয়ার, দেখেন 3 × 3 = 9, আরেকটা বর্গ হয়েছে। এরপর যদি আপনি আরো যুক্ত করেন তাহলে এবার কি দাঁড়াইলো, আগের 1 + 3 + 5 ছিল, তার সাথে এবার এসেছে 7, আরো 7টা যুক্ত হয়েছে, দ্যাট ইজ 16, টোটাল হয়েছে 16টা, দ্যাট ইজ 4 স্কয়ার। দেখেন আগের গুলোতে যে একটা ধারার মতন হয়েছে না, 1 + 3 = 2 স্কয়ার, এরপরে 1 + 3 + 5 মানে 3টা বিজোড় সংখ্যা নিলাম 3 স্কয়ার, 4টা বিজোড় সংখ্যা নিলাম 4 স্কয়ার। ছোটবেলায় অনেকে আপনারা পড়েছেন, ধারার অঙ্ক করে দেখেছেন যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার, এই যে 4টা বিজোড় সংখ্যার সমষ্টি n স্কয়ার। একইভাবে যদি আপনি আরো যান, দেখেন 5টা বিজোড় সংখ্যার সমষ্টি, দেখেন 1, 3, 5, 7, 9 কত হবে, এটা আসলে একটা 5 স্কয়ার, 5, 5 মানে 25, ঠিক আছে। তো এইখানে এসে একটু যদি আমরা দাঁড়াই, দেখেন লাস্টের যে সংখ্যাটা 9, অর্থাৎ এই যে এই পার্টটুকু, এই 9 ইটসেলফ একটা বর্গ, তাই না? 9 মানে আসলে কি 3 স্কয়ার, ঠিক আছে।
আর এই লাস্টের টুকু বাদ দিলে ভিতরের যে পার্টটা, এটা তো আগে থেকেই বর্গ ছিল, তাই না? এটা আগে থেকেই বর্গ ছিল না? কত ছিল এটা? এই যে 4 স্কয়ার, দ্যাট ইজ 16। এটা আগে থেকেই বর্গ ছিল, অর্থাৎ এই যে 1 + 3 + 5 + 7, 4 স্কয়ার ইকুয়াল টু কত হইল? এই বড় বর্গটা তৈরি হলো, দ্যাট ইজ 5 স্কয়ার। তো আমরা কিছুক্ষণ আগে যে ত্রয়ীগুলো দেখলাম, এর প্রথম ত্রয়ীটা আসলে এই মানে এই জায়গা থেকে আসছে। হ্যাঁ, এই যে 3 স্কয়ার, দ্যাট ইজ একটা বিজোড় সংখ্যা 9 যুক্ত হয়েছে, আর ভিতরে আগে থেকে একটা বর্গ ছিল 4 স্কয়ার ইকুয়াল টু কত হলো? 5 স্কয়ার। তো এরপরে যদি আমরা আরো যুক্ত করতে থাকি, এখানে যুক্ত হয়েছে 9, এরপরে যুক্ত হবে 11, 13, 15, এভাবে যুক্ত হতে থাকবে। হতে হতে যখন কিনা এটা 15, 17, 19, তারপরে কত 21, 23, 25-এ যখন যাবে, দ্যাট ইজ 1 + 3 + 5, এইভাবে যখন 25-এ যাবে তখন কি হবে? কিছু একটা তো হবে, তাই না? তখন এখানে গুণে দেখেন 13টা পদ হবে, তখন অ্যান্সারটা হবে 13 স্কয়ার। এটা যদি আমরা একটু দেখি, এই যে এরকম ব্যাপারটা, দ্যাট ইজ লাস্ট ডিজিটটা হচ্ছে 25। গুণে দেখেন এখানে মানে এইটুকুতে 12টা আছে, এইটুকুতে 12টা আছে, দ্যাট মিনস এই ভিতরের স্কয়ারটা হচ্ছে একটা কি 12 × 12 স্কয়ার। এটা একটা 12 × 12 স্কয়ার, আর তার এইখানে 12টা, এইখানে 12টা, 12 12 24, আর এই একটা হলো 25। তাহলে যেটা দাঁড়াচ্ছে 12 স্কয়ার প্লাস এই 25 মানে হলো 5 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। দেখেন 12টার বাইরে আরেকটা গেলে কি 13 স্কয়ার হয়ে গেল না? তাহলে এইখান থেকে আসলো আমাদের ওই যে 5, 12, 13 সেই রেশিওটা। এখন যদি আপনি এর পরের রেশিওটা বের করতে চান, তাহলে আপনার আসলে কি করতে হবে? এরপরে 25-এর পরে তাহলে আমরা একটা পাইলাম হচ্ছে 9, অর্থাৎ 3 স্কয়ারে একটা পেয়েছি, 5 স্কয়ারে একটা পেয়েছি, তাহলে 7 স্কয়ারেও নিশ্চয়ই একটা পাবো। তাহলে সেটা কেমন হবে? 7 স্কয়ার যে সংখ্যাটা যখন বাইরে আসবে, 7 স্কয়ার মানে কত? 49। 49-এর অর্ধেক হলো, মানে তাহলে এক পাশে এদিকে থাকবে তার মানে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এদিকে 24, এদিকে 24, এই 24-এর যদি একটা স্কয়ার থাকে, সরি এখানে কি দাঁড়াইলো, এখানে 24, এদিকে দিলাম 24, আর এখানে আরেকটা দিয়ে বানাইলাম কত? তাহলে 24 দুগুণে 48, আর একে 49 হলো। তাহলে ভিতরে কত থাকবে? ভিতরে থাকবে আমার 24-এর স্কয়ার। তাহলে 24 স্কয়ার প্লাস 49, দ্যাট ইজ এই ভিতরের 24 স্কয়ার প্লাস বাইরের 24, 24, 48, আর একে 49, 7 স্কয়ার ইকুয়াল টু, তাহলে কত হলো টোটালটা? 25 স্কয়ার। একটু যদি কঠিন মনে হয় অসুবিধা নাই, আমরা এটা আরো সহজে কিভাবে করা যায় সেটা একটু দেখি। দেখেন 3, 4, 5-এর ক্ষেত্রে 9, 3 স্কয়ার ইকুয়াল টু কত? 9। তাহলে 9-এর অর্ধেক কত? 4.5। তাহলে 4.5-এর আগেরটার পরেটা, মানে 4.5-এর ছোটকে 4 আর পরেকে 5, মানে নিয়ারেস্ট যেটা পূর্ণ সংখ্যা, তাহলে 4 আর 5, তাহলে 3, 4, 5 মিলে একটা পিথাগোরাসের ত্রয়ী হয়। আবার 5 দিয়ে করলে 5 স্কয়ার হচ্ছে 25, 25-এর অর্ধেক কত? 12.5, তাহলে 12 আর 13 নিন, তাহলে 5, 12, 13 দিয়ে একটা পিথাগোরাসের ত্রয়ী হলো। একইভাবে আপনি যদি 7 স্কয়ার একটা করতে চান, তাহলে 7 স্কয়ার 49, তাহলে 49-কে আমরা 2 ভাগে ভাগ করে নিব, যেটা একটু আগে করেছিলাম। এই যে 49-কে 2 ভাগে ভাগ করতে কি 24, 24, মানে একদিকে 24 দিবেন, একদিকে 25 দিবেন। এই যে 24, 25, তাহলে 7, 24, 25, এটা দিয়ে একটা ত্রয়ী হবে। 9-এরটা যদি বের করতে চান, 9 স্কয়ার হচ্ছে 81, তাহলে 81-এর অর্ধেক কত? 40.5, তাহলে 40 আর 41 নিলে 9 দিয়ে একটা ত্রয়ী হবে। একইভাবে 11, 13, 15 আপনি এখন
যত ইচ্ছা তত বের করতে পারবেন। আমাদের এত দরকার নাই আসলে। 11টা বের করার একটু শিখে রাখি। 11 স্কয়ার কত? 121। তাহলে 121কে 2 দিয়ে ভাগ করলে 60 আর 61 হচ্ছে। তাহলে 11 60 61 দিয়ে একটা 3, মানে এই 3 মানে কি? এটা মানে আসলে আপনি লিখতে পারবেন যে 11 স্কয়ার প্লাস 60 স্কয়ার ইকুয়াল টু 61 স্কয়ার। তো এগুলা সব মোটামুটি একটা ফর্মুলা দিয়ে আসে, কিন্তু এটা একটু ব্যতিক্রম, মানে এটা এরকম কোনো ফর্মুলার কিছু নাই, এটা জাস্ট আপনারা মুখস্থ রাখবেন। 8, 15, 17 সাধারণত আমাদের প্রবলেমগুলা এই তিনটা আর এই যে বড় করে লেখা আছে এই চারটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। 3, 4, 5, 5, 12, 13 খুবই কমন এই দুইটা। সাথে 7, 24, 25টা একটু মনে রাখার চেষ্টা করবেন, মনে না থাকলে এভাবে একটু বের করে নেবেন। আর 8, 15, 17 এই চারটা জিনিস যদি আপনার মুখস্থ থাকে তাহলে সমকোণী ত্রিভুজের প্রবলেম আসলে তেমন কোনো বিষয় থাকবে না। তো শুধু এই কয়টাই না, এগুলোর সাথে আরো একটু আমাদের মাথায় রাখতে হবে যে এদের অনুপাতগুলা দেখেন, এটা এর ডাবল, জাস্ট এর ডাবল। 3, 4, 5 জাস্ট ডাবল করে দিচ্ছি, 6, 8, 10, অথবা 3 গুণ, অথবা 4 গুণ, 5 গুণ, 10 গুণ, মানে 3, 4, 5 দিয়ে যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, 30, 40, 50 দিয়েও একটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। অথবা 9, 12, 15 মানে 3 গুণ করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে এদের যতগুলা সরল গুণিতক হওয়া সম্ভব সবগুলো দিয়ে কি হওয়া সম্ভব? একটা করে সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব। এই বিষয়টা আমাদের একটু মাথায়। একইভাবে 8, 15, 17 ক্ষেত্রেও এই যে এটা ডাবল বা এটা ট্রিপল বা 4 গুণ, 5 গুণ, যে কোনো গুণিতক হলেই সেটা একটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। তো একটা প্রবলেম আমরা দেখি, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এটার উপর ভিত্তি করে একটা প্রবলেম আমরা একটু দেখি। যে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে চিত্রটা আঁকতে হবে, তাই না? আমরা চিত্রটা আঁকি। এটা যদি এবিসি একটা ত্রিভুজ হয়, বলেছে হলো এবি এবং এসি সমান, অর্থাৎ এটাও 5 এটাও 5। যদি কোণ এর সমদ্বিখণ্ডক, কোণ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে এবং এই যে এই এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? দ্যাট ইজ এই দৈর্ঘ্যটা আমার জানতে চেয়েছে। তাহলে যেহেতু এই এবিসি ত্রিভুজের এই দুইটা বাহু সমান, এটাও 5 সেন্টিমিটার এটাও 5 সেন্টিমিটার, দ্যাট ইজ এটাকে আমরা প্রথমে যে আলোচনা করেছিলাম এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত সমদ্বিখণ্ডক বা মধ্যমা একই জিনিসই হবে, যেহেতু সমদ্বিবাহু। তাহলে এটা কি হবে? এটার উপরে লম্ব হবে, দ্যাট ইজ এটা একটা কি বানিয়েছে? একটা সমকোণী ত্রিভুজ বানিয়েছে। তাহলে যদি এই এইসি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমার এখানে ক্যালকুলেশনের প্রয়োজন নেই। যেহেতু এটা 5 এটা 3, তাহলে আমাদের পিথাগোরাসের ত্রি অনুযায়ী এটা কত হয়? 4 হয়। তাহলে আমাদের চেয়েছে বিসি, আমরা পেয়েছি সিই, মানে অর্ধেকের দৈর্ঘ্য আমরা পেলাম 4। তাহলে পুরোটার দৈর্ঘ্য কত হবে? 8। এটার জন্য আমার আসলে খুব জটিল কোনো ক্যালকুলেটর চেপে করার প্রয়োজন নেই। 3, 4, 5 যদি আমার মুখস্থ থাকে তাহলেই যথেষ্ট। এখানে যদি 5 না থেকে যদি এটা হতো 25 আর এখানে বলতো 15, প্রশ্নটা সেম হতো, ঠিক আছে? জাস্ট এটা কি 3 এর 5 গুণ আর এটা 5 এর 5 গুণ, তাহলে অ্যান্সারটা হতো, এটা হতো আমার 20, তাহলে টোটাল দৈর্ঘ্যটা হতো 40। জাস্ট এতটুকু। মানে আমার ওই ঘুরে ফিরে ওই 3, 4, 5, 5, 12, 13 এগুলার ভিতরেই আমার সব প্রবলেম গুলা মানে ঘুরপাক খাবে আর কি, সমকোণী ত্রিভুজের যত ধরনের প্রবলেম আছে। তো এবার আমরা এখানে কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অপর দুইটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার ও 28 মিটার। তাহলে অতিভুজ কত? অতিভুজ ছাড়া অপর, আচ্ছা 21 ও 28 যখন বলছে তখন স্বাভাবিকভাবে আমরা কি করব? এগুলো যেহেতু 7 এর গুণিতক, 7 দিয়ে ভাগ করে দিই। তাহলে এটা কত আসবে? 7 দিয়ে ভাগ করলে 3, এটা আসবে 4। ওই যে ঘুরে ফিরে 3, 4 আর 5 এর খেলা। তার মানে অতিভুজ কত হবে? 5। দ্যাট ইজ যেহেতু এটা 7 এর গুণিতক, তাহলে অ্যাকচুয়ালি অতিভুজটা হবে 5 × 7, অর্থাৎ এটার অ্যান্সার হবে 35, আর কিছু না। এরপরে আমরা পরেরটাতে যদি যাই, এখানে অতিভুজটা দেয়া আছে 25 মিটার, একটা বাহু অপরটি 3/4 অংশ। এখানে বলেই দিছে 3, 4 এর খেলা।
ঠিক আছে, তাহলে 3 4 এর সাথে কে আসে 5, ঠিক আছে, তাহলে এই 5 মানে 25, অর্থাৎ অতিভুজটা 25 বলে দিছে। অপর দুইটা বাহু যেহেতু 3 আর 4, তাহলে বাহু দুটার দৈর্ঘ্য কত? তার মানে এটা আসলে কত গুণ? এটা 5 এর সাথে আসলে 5 গুণ, তাহলে বাহু দুইটাকেও আমার জাস্ট কি করতে হবে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা বাহু হবে আমার 3 into 5 দ্যাট ইজ 15, আর একটা বাহু হবে 20। এখানে অনেকে মানে নর্মাল ওয়েতে আমরা কি করি যে একটা বাহুকে আমরা ধরে নিই, সাধারণত যদি কনভেনশনাল ওয়েতে করি একটা বাহুকে ধরলাম 3x, তাহলে আরেকটা হবে 4x, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে 3x স্কয়ার প্লাস 4x স্কয়ার ইকুয়াল টু 25। এরপর এটাকে সলভ করে আমি ফাইনালি x এর মান একটা কিছু পাবো, তাই না? x এর মান পাইলাম হলো 5। তারপরে আবার আমরা কি করব, ওই ঘুরে ফিরে 3 5 15ই অ্যান্সার হবে, 4 5 20 অ্যান্সার হবে। তো আমার যদি 3 4 5 এর বিষয়টা মাথায় থাকে তাহলে আমাদের এত এক্স ধরতে হবে না, আমরা খুব ইজিলি এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা সংক্ষেপে অঙ্কটা করে ফেলতে পারবো। পরের প্রশ্নে এখানে বলছেন কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে? এখানে বেশ কিছু অনুপাত দেয়া আছে, কোনটা আমাদের ত্রয়ীর সাথে মিলে, মানে আমরা যে পিথাগোরাসের ত্রয়ীগুলো দেখে এসেছি কোনটার সাথে মিলে সেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। 4 5 6 মিলতেছে না, 4 8 12 আমরা একটু ভাগ করে করে দেখবো মিলে কিনা। এটাকে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে 1 2 3 মিলতেছে, মিলতেছে না। 9 12 15 এটাকে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে 3 4 5 এটা মিলে গেছে, 3 4 5, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইটা। মানে আমরা ঘুরে ফিরে কি করব, ওই যেই 3 4টা ত্রয়ী আমরা পড়েছি সেইখানে আমরা যাওয়ার চেষ্টা করব, তাহলে এই সমকোণী ত্রিভুজের প্রবলেমগুলা খুব ইজিলি সলভ করে ফেলা সম্ভব। তো এগুলা মোটামুটি কাছাকাছি ধরনের প্রশ্ন, আমাদের ঘুরে ফিরে ওই 3 4 5 অথবা 5 12 13। যেমন এখানে বলছে যে একটা সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, মানে ঘুরে ফিরে একটা 1 কম একটা 1 বেশি, তাহলে ঘুরে ফিরে আমাদের কোনটা মাথায় আসে? 3 4 5, এই যে একটা 1 কম একটা কি 1 বেশি, তাই না? তাহলে আমার চেয়েছে কি উহার অতিভুজের দৈর্ঘ্য কত, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 5। অতিভুজ মানে সবচেয়ে বড় বাহু, অ্যান্সার হচ্ছে আমার 5। পরের প্রশ্নে আবার একটু ঘুরিয়ে দিয়েছে যে এখানে 2 ছোট আবার 2 বড়, তার মানে কি? তার মানে হচ্ছে যে এই 3 4 5 এর মধ্যে আমরা থাকতে পারতাম, কিন্তু যেহেতু 2 2 করে বলেছে তাহলে এখানে আমার 3 4 5 এর ডাবল নিতে হবে, 6 8 10। এই যে 2 কম এদিকে হলো 2 বেশি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? আমার অ্যান্সার হচ্ছে 10। এটা আমাদের কনভেনশনাল ওয়ে কি, যে আমরা ধরে নিলাম যে ভূমি x, তাহলে লম্ব হচ্ছে x - 2, অতিভুজ হচ্ছে x + 2, তারপরে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম, x এর জন্য সলভ করলাম, সমাধানটা পেলাম। তো সেভাবে না করে আমরা যদি এই ত্রয়ীগুলার কনসেপ্টটা একটু মাথায় রাখতে পারি তাহলে আমাদের মানে 2-3 সেকেন্ডে একটা প্রশ্নের উত্তর বের করে ফেলা সম্ভব। এবং সমকোণী ত্রিভুজ থেকে অবশ্যই প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসবেই, হয়তো বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনি দেখবেন যে কোনো একটা বছরে হয়তো আসে নাই, বাকি 4টা বছরেই আসছে। তো এটা মানে যেহেতু ম্যাথ করতে সময় লাগে, এখানে কত কম সময় আমরা করতে পারি সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তো এখানে আবার বলেছে যে সমকোণ সংলগ্ন দুইটা বাহু 16 এবং 30 হলে অতিভুজ কত? তাহলে 16 এবং 30 এটাকে আমরা কি অনুপাতে ভাগ করতে পারবো, কোনটা দিয়ে ভাগ যায়? এটা তো খুব একটা 2 দিয়ে ভাগ যাবে, 8 15, ওই যে 8 15 দিয়ে আমাদের একটা ছিল, 8 15 এবং কি 17, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 17। ঠিক আছে, মানে আমাকে ছোট করে ঘুরে ফিরে ওই ত্রয়ীগুলোতে যেতে হবে। ঠিক আছে, তো এগুলো থেকে একটু এই যে এই ধরনের জ্যামিতিক প্রবলেম আসতে পারে, যে একজন লোক একটা নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে, এটা ধরে নিলাম এ, 12 কিলোমিটার সে উত্তর দিকে গেল, 12 কিলোমিটার উত্তর দিকে গেল, সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল, মানে কি তার লম্ব দিকে। মানে আমরা যদি ম্যাপের কনভেনশন চিন্তা করি, উপরের দিকে আমরা সাধারণত কি ধরি? উত্তর ধরি, আর ডান দিককে আমরা পূর্ব ধরি, তাহলে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল। তাহলে এখন বলা হলো যাত্রা শেষে সে এ থেকে কত দূরে থাকবে, দ্যাট ইজ এই ধরনের প্রবলেম আপনারা অবশ্যই করেছেন।
নর্মালি আমরা কি করতাম 5 স্কয়ার 12 স্কয়ার যোগ করে বের করতাম। আমাদের এখন দরকার নাই, আমাদের যেহেতু মুখস্থ আছে 5 12 13 হয়, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 13। ঠিক আছে, তো এভাবে আমরা সমকোণী ত্রিভুজ সংক্রান্ত প্রশ্নের উত্তরগুলা, তো আমাদের বেসিক্যালি আমাদের কোনগুলা বেশি কাজে লাগলো, এই 3 4 5 5 12 12 13 আর 8 15 17, এই তিনটা জিনিস আমাদের মোটামুটি মনে থাকলেই সমকোণী ত্রিভুজের প্রবলেমগুলা আমরা সলভ করে ফেলতে পারবো। আর সমকোণী ত্রিভুজের কোণ নিয়ে যদি একটু বলি, আর বেশিক্ষণ না, অল্প সময়ের মধ্যে আজকে লাইভ শেষ করে দিব। এই ধরনের প্রশ্ন কম আসে, তারপর যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়ে আজকে আলোচনা করছি, একটু আলোচনা করে ফেলি। সমকোণী ত্রিভুজে তো আসলে একটা কোণ 90 ডিগ্রি, এটা তো ফিক্সড। তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি কত হবে? এটা যদি এ বলি, এটা যদি সি বলি, তাহলে বাকি এ আর সি এর যোগফল হবে 90 ডিগ্রি, যেহেতু টোটালটা 180 ডিগ্রি হতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটা কোণ 50 ডিগ্রি, তাহলে অপর কোণটি কত? তাহলে দুটো মিলে যেহেতু 90, তাহলে অপরটা 40 ডিগ্রি। এটা নিয়ে আসলে তেমন কোনো বিষয় নাই। আচ্ছা, পরের প্রশ্নে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি, মানে কত? এই যে এ আর সি যে দুইটা কোণ আছে, এদের যোগফল তো সবসময় ফিক্সড 90 ডিগ্রি, আর এদের বিয়োগফলটা বলে দিছে 6 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত? জাস্ট ইকুয়েশনটা সলভ করবেন, ক্ষুদ্রতম কোণের মান বের হয়ে আসবে। ঠিক আছে, ইকুয়েশনটা সলভ করা মানে কি, এখান থেকে এ আর সি এর মান বের করতে হবে, করে যেটা ছোট সেটাই হচ্ছে ক্ষুদ্রতম কোণের মান। এটার সাথে আমাদের ত্রয়ীর সম্পর্ক নেই, তারপরেও এই কোণগুলা সম্পর্কে হালকা একটু আলোকপাত করছি। এখানেও একটা ত্রয়ীর মতন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 2 3 হলে ত্রিভুজটি হবে। এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি, এটা আপনারা অঙ্কটা করবেন, কিভাবে করবেন এটা আপনারা মানে নিজেরা একটু বুঝে নেবেন। এখানে ব্যাপারটা যেটা ঘটে, জাস্ট আমি একটু ফিগার আউট করে দেখাতে চাচ্ছি যে তিনটা কোণের অনুপাত 1 2 3 মানে কি। ধরেন একটা সমকোণী ত্রিভুজে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটাকে আমি বললাম 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? অবভিয়াসলি 30 ডিগ্রি, তাই না? দেখেন তিনটা কোণের অনুপাত করেন, 30 60 90, দ্যাট ইজ 30 দিয়ে ভাগ করলে 1 2 3, মানে শুধুমাত্র একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কোণগুলোর অনুপাত 1 2 3 হতে পারে। ফলে 1 2 3 যদি কোণের অনুপাত, আগের গুলো আমরা দেখেছি বাহুর অনুপাত, 3 4 5 5 12 13 এগুলো ছিল বাহুর অনুপাত, আর কোণের অনুপাত যদি 1 2 3 থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা কি হবে? সেটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এখানেও যদি 1 2 3 এর জায়গায় এটার গুণিতক দেয়, দ্যাট ইজ 2 4 6, একই কথা, অনুপাত তো বুঝতেছেনি, হ্যাঁ, সেক্ষেত্রেও কি হবে? আমার সমকোণী ত্রিভুজ অ্যান্সার হবে। এরকম আরেকটা এরকম রেশিও আছে, সেটা হচ্ছে 2 3 এবং 5, মানে কোণের ক্ষেত্রে 2 3 5 হলে সেটাও একটা কি হয়? সমকোণী ত্রিভুজ হয়। এটাও একটু মাথায় রাখবেন, 2 3 এবং 5। ঠিক আছে, তাহলে বৃহত্তম কোণটি কত? তো একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ তো 90 ডিগ্রি, তাহলে এটা অ্যান্সার হবে 90 ডিগ্রি। যেহেতু 2 3 5 সমকোণী, এটার প্রুফটা আমি এখন আর দেখাইলাম না, সেটা আপনারা নিজেরা চাইলে করে নিতে পারেন। তবে এই দুইটা মানে কোণের ক্ষেত্রে এই দুইটা রেশিও মনে রাখবেন, 1 2 3 এবং 2 3 5, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তো ক্ষেত্রফল নিয়ে আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব, আজকের আলোচনা করছি না। আজকের ক্লাসের যেটা সামারি, সেটা হচ্ছে আমরা যেটা মনে রাখবো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় আমরা এই বাহুর ক্ষেত্রে 3 4 5 5 12 13 8 15 17 এই তিনটা ত্রয়ী মনে রাখবো, আর কোণের ক্ষেত্রে 1 2 3 2 3 5 এই দুইটা ত্রয়ী মনে রাখবো। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যে প্রবলেমগুলো বিশেষ প্রিলিমিনারিতে আসে, এগুলো আমরা 10 সেকেন্ডের বেশি সময় লাগা কথা না, জাস্ট প্রশ্নটা পড়ে বুঝতে আপনার হয়তো 10 সেকেন্ড লাগবে, সলভ করতে আর 5 সেকেন্ড, আর ওএমআর এ দাগাইতে 5 সেকেন্ড, দ্যাট ইজ 20 সেকেন্ডের মধ্যে আপনি সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যে কোনো প্রবলেম আশা করি সলভ করে ফেলতে পারবেন। তো আজকে আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনার এই লাইভ সেশনটা এখানেই শেষ করছি। যদি এটা আপনাদের সামান্যতম উপকারে লেগে থাকে আমার ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবার সফলতা কামনা করে জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।